গর্ভধারণের জন্য 5টি গুরুত্বপূর্ণ নিয়ম যেটা ম্যাক্সিমাম মানুষ জানে না, যার পরিপ্রেক্ষিতে তাদের গর্ভধারণের একটা জটিলতা তৈরি হয়। তারা অনেক দিন যাবত ঔষধ খায়, ডাক্তারের পরামর্শ নেয়, অনেক টাকা খরচ করার ফলেও দেখা যায় তাদের গর্ভে সন্তান হচ্ছে না। এটা না হওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের মধ্যে 1 নাম্বার, যদি আপনি 1 থেকে 10 নাম্বার পর্যন্ত সিরিয়াল করেন, সেক্ষেত্রে উপরের দিকে 1 নাম্বার হচ্ছে সে জানেই না যে কি করলে, কি নিয়ম মানলে তার গর্ভধারণ হবে বা গর্ভধারণ প্রক্রিয়াটা খুব দ্রুত সে সফল হতে পারবে। আজকের ভিডিওতে এরকমই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম যেটা আপনাকে খুব দ্রুত গর্ভধারণের ক্ষেত্রে হেল্প করবে এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে গর্ভের সন্তান ধারণ করতে পারবেন। প্রথমেই একটি কথা অ্যাড করতে চাই, আজকের নিয়মটি প্রতিনিয়ত 6 মাস মানার পরেও যদি সন্তান না হয় তাহলে কিন্তু ঘরে বসে থাকা যাবে না। ডাক্তারের কাছে আসতে হবে, চিকিৎসা করতে হবে এবং সন্তান ধারণ কেন হচ্ছে না সেটার কজ আইডেন্টিফাই করে চিকিৎসা নিলে এটার যে একটা ঝুঁকি, মানে ইনফার্টিলিটি বা বন্ধা হওয়ার, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। প্রথমে একটা কথা বলতে চাই, স্বামী স্ত্রী উভয়ই একটা সঠিক টাইমে গর্ভধারণ করতে হবে, যেটাকে প্রি প্ল্যান বলা হয়। সাপোজ আপনারা কখন সন্তান নেবেন, এটার জন্য আগেই নিজেদের মধ্যে একটা প্ল্যান করে নিতে হবে এবং প্ল্যান করে গর্ভধারণের 3 মাস আগে থেকেই কিছু ওষুধপত্র আছে যেটাকে প্যাটার্নাল ম্যাটার্নাল মাল্টিভিটামিনস বা ভিটামিনস বলা হয়, সেগুলো নিতে হবে। এগুলো নিলে কি হয়, গর্ভধারণের চান্স বাড়ার পাশাপাশি আগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যায়। সেই ওষুধপত্রগুলো কি, এগুলো কি আপনি নিজেই কিনে খেতে পারেন, না ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে? ডাক্তারের কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন না, সেগুলো আপনি নিজেই কিনে খেতে পারেন। এগুলোর কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেগুলোকে অটিসি মেডিসিন হিসেবেও বলা যায়। 1 নম্বর হচ্ছে ভিটামিন ই। স্বামী স্ত্রী উভয়ই খেতে হবে। ভিটামিন ই বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায়। 200 মিলিগ্রাম করে দিনে 2 বেলা খাওয়া উত্তম। 400 মিলিগ্রাম করে 1 বেলা খাওয়া যেতে পারে। স্বামী স্ত্রী উভয়ই খেতে পারবেন। সেকেন্ড হচ্ছে ফলিক অ্যাসিড জাতীয় ঔষধ বাজারে কিনতে পাওয়া যায়। আমরা আমাদের দৈনন্দিন যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলোর মধ্যে পর্যাপ্ত মিনারেলস, ভিটামিন, মাল্টিভিটামিন না থাকার কারণে এটার কিছু পার্ট আমাদের বডিতে অভাব থেকে যায়, যার পরিপ্রেক্ষিতে এটার অভাবের পরিমাণ যখন বাড়তে থাকে তখনই আমরা কোনো জটিল রোগ প্রক্রিয়ায় পতিত হই। সুতরাং এই জাতীয় খাদ্যগুলো, ফলিক অ্যাসিড কারা খাবেন, পিতা না মাতা? অবশ্যই মাতার খেতে হবে। পিতার ফলিক অ্যাসিডের তেমন কোনো গুরুত্বপূর্ণ রোল নেই। 3 মাস আগে থেকেই যদি ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম করে দিনে 1 বার খেতে থাকে, সেক্ষেত্রে তার গর্ভে যে সন্তান হবে সে সন্তানের প্রতিবন্ধী হওয়ার চান্স কমে যাওয়ার পাশাপাশি সেই সন্তান নিউরাল টিউব ব্লক বা মায়ের যদি কোনো ধরনের কোনো ব্লক থাকে, বিশেষ করে টিউব ব্লক, এটার কিন্তু ঝুঁকি অনেকটাই কমে যায়। সেকেন্ডলি হচ্ছে ভিটামিন ডি খেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এটা কিন্তু আপনার বডিতেও তৈরি হয়, কিন্তু আর্টিফিশিয়ালি ভিটামিন ডি যে পরিমাণ সেটা কিন্তু খুব কম আমরা পেয়ে থাকি। ন্যাচারাল ভিটামিন ডির যে একটা প্রসেস, সেটা আমাদের বডিতে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। এটা কিভাবে করবেন? সূর্যের আলো থেকে পর্যাপ্ত অ্যাক্টিভ ভিটামিন ডি পাওয়া যায়। একটা দিনে নির্ধারিত সময়ে 30 মিনিটের মতো যদি সূর্যের আলো গায়ে লাগান, সেক্ষেত্রে ভিটামিন ডির একটা পরিমাণ আপনার বডিতে সিনথেসিস হবে। পাশাপাশি খাবার আছে, মাছ, মাংস, ডিম, দুধেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি এখানে কেন প্রয়োজন, সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ভিটামিন ডি আপনার বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াবে, এটাকে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও কাজ করবে এবং আপনার যে কোনো ধরনের ফাংশন বডির সেটাকে সে খুব দ্রুত বেশি স্টিমুলেট করবে। সেক্ষেত্রে যেহেতু আপনি সন্তান নেওয়ার চেষ্টা করছেন, আপনার গর্ভে সন্তান হওয়ার যে একটা চান্স সেটা কিন্তু বেড়ে যাবে। এগুলো হচ্ছে ঔষধপত্রের কথাবার্তা বললাম। খাদ্যাভ্যাসের কথা যদি এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে কিছু খাবার আছে সেটা আপনার একেবারে বর্জন করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার। এগুলো বর্জন করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে কথা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে কিছু চর্বির প্রয়োজন হয়। সেই চর্বিগুলো তার হরমোন লেভেলটি, যেটাকে পুরুষ হরমোন বলা হয়, সেটা কিন্তু বাড়িয়ে দেয়। সেই চর্বিগুলো কি, কোথায় পাবো? ডিমের কুসুমের চর্বি পাওয়া যায়। এখানে কোলেস্টেরল বেশি থাকলেও ওই জায়গাতে যে চর্বি পাওয়া যায় সেটা কিন্তু পুরুষদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েদের ক্ষেত্রেও কিছু চর্বির প্রয়োজন আছে তার ওভারির কিছু গুরুত্বপূর্ণ ফাংশন মেনটেন করার জন্য। সুতরাং চর্বি খেলে আপনি চেষ্টা করবেন ন্যাচারাল যে চর্বিগুলো সেগুলো খাবেন। ন্যাচারাল চর্বিগুলো কি, ধরেন মাছের তেলে যে চর্বিটা পাওয়া যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি খেতে পারেন, এখানে কোনো নিষেধ বা বাধা নিষেধ নেই। তবে গরুর মাংসের যে চর্বিটা, সেটাতে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকে। সুতরাং এই চর্বিটি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু মদ্য জাতীয় যে খাবারগুলো, অনেক পুরুষ অ্যালকোহল ড্রাঙ্কই থাকেন অথবা স্মোকার থাকতে পারেন, এই জাতীয় খাদ্যগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ আপনার বড় ধরনের জটিলতা হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা অতিরিক্ত পরিমাণ ভাত খান, এটা কিন্তু আপনার বডির জন্য বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। সুতরাং এই ভাত কম খেতে হবে। স্বামী স্ত্রী যখন তাদের একটা প্রি প্ল্যান থাকবে যে আমরা গর্ভে সন্তান নিব, তখন থেকেই সম্ভব হলে রাতের বেলা ভাতটি অ্যাভয়েড করে ফল ফ্রুটস খেতে পারেন। সব থেকে ভালো রাতে সিদ্ধ ডিম এবং কলা যদি খেতে পারেন,
সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে। গর্ভধারণের যে প্রক্রিয়া সেটা কিন্তু এক ধাপে এগিয়ে নেবে। ডিম কলা কি ভাত খাওয়ার আগে না পরে, এটা অনেকেই প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করবেন, এর জন্য ক্লিয়ার করে যাচ্ছি, ডিম কলাই শুধু খাবেন, ভাতও খাবেন না ওই রাতে যেদিন আপনারা সম্পর্ক স্থাপন করবেন। 2 নম্বর নিয়মটির কথা যদি বলি, হঠাৎ করে ওজন বৃদ্ধি হওয়া বা কমানো, এটা দুইটাই খারাপ। ওজন যদি কমাতে চান, ভালো ডায়েট মানে পুষ্টিকর ডায়েটের মাধ্যমে ওজন কমাতে হবে। পুষ্টিকর ডায়েট এবং ক্যালোরি মেজার করতে হবে। সেক্ষেত্রে আপনার পুষ্টিবিদের কাছে যেতে হবে। ধরেন আপনার হাইট ওয়েট অনুযায়ী একটা যে পরিমাপ আছে, এই পরিমাপ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের ক্যালোরি খেতে হবে এবং ব্যায়াম করতে হবে, তাহলে ওজন কমবে। যদি আপনি ওষুধ খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন, এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস, সেক্ষেত্রে আপনার সন্তান ধারণ করার সক্ষমতা কমে যাবে। পুরুষ হলে তার যৌন ক্ষমতা কমে যাবে, নারী হলে তার মাসিকের এক ধরনের জটিলতা তৈরি হবে। সুতরাং ওষুধ খেয়ে ওজন না কমিয়ে অন্য কোনো প্রক্রিয়ায় ওজন কমাতে পারেন। ধরেন আপনি খাবার দাবার কমিয়ে দিলেন, পুষ্টিকর খাবার বাড়িয়ে দিলেন, কার্বোহাইড্রেট চিনি কমালেই দেখবেন আপনার প্রতি মাসে 3 থেকে 5 কেজি ওজন কমবে। একটা গবেষণা বলে যে নারীরা 5 কেজি ওজন কমায়, সে নারীদের প্রায় 10% সন্তান গর্ভে ধারণ করার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং ওজনটি স্বাস্থ্যকর উপায়ে কমাতে হবে। পুরুষদের ক্ষেত্রে তার বডির টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায়, সেক্ষেত্রে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তলপেট বাড়তে থাকবে হঠাৎ করে, বডির যে মাংসপেশি সেটা লুজ হতে থাকবে, তার শক্তি কমে যেতে থাকবে, তার নর্মাল যে কাজকর্ম এটাতে সে মনোনিবেশ করতে পারবে না, বা করলেও সেটাতে মনোযোগ কমে যাবে, দেখা যাবে তার বেশি ভুল হচ্ছে, তার রাতে ঘুম হচ্ছে না, এই ধরনের লক্ষণ প্রকাশ পাবে। আর যখন একটা পুরুষের টেস্টোস্টেরন লেভেল কমে যায়, তখন সেই পুরুষের কয়েকটি প্রবলেম, যেটা আপনি অলরেডি জেনেছেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সন্তান হবে না, কারণ লো লেভেল টেস্টোস্টেরন হলে লিবিডো কমে যায়, লিবিডো বলতে আকাঙ্ক্ষা। আর সেকেন্ড হচ্ছে তার স্পার্ম প্রোডাকশন হবে না, অন্ডথলি সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং অন্ডথলিতে ব্যথা হবে। সুতরাং তার যখন এই ধরনের প্রক্রিয়া তৈরি হবে, সে কিন্তু গর্ভের সন্তান জন্ম দিতে পারবে না, কারণ তার স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটিতে এক ধরনের প্রবলেম হবে। স্ত্রীদের ক্ষেত্রেও এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের যদি কোনো ভেরিয়েশন হয়, অথবা প্রোল্যাকটিন লেভেল যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার গর্ভের সন্তান হবে না। অনেক নারী দেখা যায় পিরিয়ড নর্মাল আছে, কিন্তু তার প্রোল্যাকটিন লেভেল অনেক বেশি। প্রোল্যাকটিন লেভেলের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেয়েদের বডিতে মিল্ক বা ব্রেস্ট মিল্ক প্রোডাকশন করে। এটা যখন বাড়তে থাকে, তখন সে নারীর গর্ভে সন্তান ধারণ হবে না। একটা নারীর যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরপরই তার ব্রেস্ট থেকে দুধ আসে, আর এই দুধ আসার যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, সেটা কিন্তু প্রোল্যাকটিন হরমোন করে থাকে। সুতরাং প্রোল্যাকটিন হরমোন যদি বাড়ে, সেটাকে হাইপার প্রোল্যাকটেরোলেমিয়া বলা হয়, এটার কিন্তু চিকিৎসা নিতে হবে। আর প্রোল্যাকটিন হরমোন নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে 1 নম্বর হচ্ছে নারীদের যদি ওভালিউশন না হয়, অনেকেই বলে তার ওভালিউশন সে বুঝতে পারে না। আসলে ওভালিউশন জিনিসটা কি? ওভালিউশন যদি আমি লিটারালি বা শর্ট করে বলতে চাই, মেয়েদের একটা নির্ধারিত সময়ে ডিম্বস্ফোটন হয়, আর এই ডিম্বস্ফোটনের যে প্রক্রিয়া, সেটা মাসিকের একটা নির্ধারিত টাইমে হয়ে থাকে। এই ওভালিউশন হলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়, যেমন শরীরে তাপমাত্রা হালকা বেড়ে যায়, পেটের তলপেটে যে কোনো এক পাশে চিনচিন ব্যথা হয়, ওই সময় তাদের স্রাবের পরিমাণটি অনেক বেশি আঠালো হয় এবং স্বামীর প্রতি তাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়, তাদের ঘ্রাণ শক্তি বাড়তে থাকে, তাদের মুড সুইং হয়। মুড সুইং বলতে তাদের মন মেজাজ অনেক বেশি ভালো থাকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সময় স্পটিং হয়। স্পটিং বলতে দেখা যায় 1-2 ফোঁটা মাসিকের রাস্তা দিয়ে রক্ত আসতে পারে। কেয়ারফুলি খেয়াল করলে বোঝা যায়, অনেক সময় না বোঝা যেতে পারে। এগুলো হচ্ছে ওভালিউশনের একটা লক্ষণ। যদি এগুলো না হয়, কোনো নারী যদি একেবারে বুঝতে না পারে, সেক্ষেত্রে তার চিকিৎসকের কাছে আসা উচিত। তবে আরেকটি কথা, যাদের মাসিক নিয়মিত হয় তাদের কিন্তু অবশ্যই ওভালিউশন হয়, কিন্তু ওভালিউশনটা কখন হচ্ছে সেটা তাদের ট্র্যাক করতে হবে। মাসিকের 12 থেকে 16 নম্বর দিন এর মধ্যে সাধারণত মেয়েদের ওভালিউশন হয়ে থাকে, আর এই সময়টাতেই যদি মেলামেশা করা যায়, সেক্ষেত্রে তাদের গর্ভধারণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। মেলামেশা কিভাবে করলে গর্ভধারণ হয়, অনেক ভিডিওতে অলরেডি জেনেছেন, এরপরেও এটা আমি রিপিট করতে চাই, কারণ যেহেতু আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ইস্যুজ নিয়ে আলোচনা হচ্ছে। সন্তান নিতে চাইলে অবশ্যই মেয়েদের ওভালিউশনের টাইমে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা মেডিকেল সায়েন্স সাপোর্ট করে, যে সম্পর্ক স্থাপনের সময়টি কখন হবে। বিভিন্ন জার্নালে আসে যে ওভালিউশন টেস্টিং কিট দ্বারা কোনো নারী যদি পরীক্ষা করে, যখনই পজিটিভ আসবে তখনই তারা সম্পর্ক স্থাপন করবে। আর যদি সে বুঝতে না পারে, সেক্ষেত্রে তার মাসিকের 12 নম্বর দিন থেকে 18 নম্বর দিন এর মাঝখানে একদিন পর পর তারা মেলামেশা বা সম্পর্ক স্থাপন করবে, এবং সেটা লেট নাইট বলতে গভীর রাত অথবা শেষ রাত হলে অনেক বেশি ভালো হয়। শেষ রাত কেন? কারণ ওই সময় পুরুষের বডিতে কিছু গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ হয়, নারীদের বডিতেও হয়, যার পরিপ্রেক্ষিতে ওই সময় মেলামেশা করলে গর্ভধারণের চান্স সেটা অনেকাংশে বেড়ে যায়। সুতরাং মেলামেশারও কিছু প্রক্রিয়া আছে, যেমন স্বামী স্ত্রী যখন মেলামেশা করার ফলে স্বামীর যখন বীর্যস্খলন হবে, তখন সে লম্বা সময় স্ত্রীর উপর শুয়ে থাকবে, চেষ্টা করবে সেটা ডিপ পেনেট্রেট করতে, সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের চান্স অনেকটাই বেড়ে যায়। তবে ওই অবস্থায় আধা ঘন্টা শোয়ার পরে সে তার ওয়াশরুমে যেতে পারে, স্বামীর কথা বলছি, কিন্তু স্ত্রী
সে চেষ্টা করবে আরও লম্বা সময় শুয়ে থাকে। সেক্ষেত্রে কি হবে, স্পার্ম সেটা জরায়ুতে প্রবেশ করবে। ওই সময় জরায়ুতে প্রবেশ করার ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু সম্পূর্ণ হবে। সুতরাং এগুলোই হচ্ছে আজকের ভিডিওর মূল কথাবার্তা। ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে যদি আপনার আরও জানার আগ্রহ থাকে, আমাদেরকে কমেন্ট করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার জীবনের প্রয়োজনে। ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।